বাংলায় আবারও একবার শূন্য বামেরা। অন্তত মুর্শিদাবাদ আসনের দিকে সবার নজর ছিল, বামপন্থীদের অন্তত ছিল যে এই আসনটা অন্তত মোহাম্মদ সেলিম জিতছেন। কোন অঙ্কে আবু তাহের জিতলেন কি মনে হয় আপনার? আপনার এই প্রশ্নের 2-3টে উত্তর দিতে হবে আমাকে। 1 নম্বর উত্তর হলো শূন্য। এগুলো না তৈরি করা ন্যারেটিভ। এই ধরনের গল্প যাদের ভালো লাগে বলতে এবং শুনতে, তারা এই ধরনের গল্প বিচার করেন। আমাদেরকে কি আরো দুর্বল দেখানোর জন্য কি মনে হয়? হ্যাঁ, এই ন্যারেটিভগুলো প্রচার করলে যার যা সুবিধে, যার যা ফায়দা। তাছাড়া কিছু মানুষের কিছু জিনিস এমনিই ভালো লাগে। আছে না সমাজে কিছু মানুষ এমনি খারাপ কথা বলে, যেটা হয়তো ভালো করে বলা যায় সেটা না বলে খারাপ কথা বলে। আপনি দেখবেন প্রশান্ত কিশোরও সেফোলজিস্ট, যোগেন্দ্র যাদবও সেফোলজিস্ট ছিলেন। আপনি দেখবেন মিডিয়া ইন্টারভিউতে অস্বস্তিকর প্রশ্নের উত্তর প্রশান্ত কিশোর কীভাবে দিচ্ছেন আর যোগেন্দ্র যাদব। প্রশান্ত কিশোর করণ থাপড়কে থাপড়ানোর ভঙ্গিমায় কথা বলছেন, জব্দ করার ভঙ্গিমায় কথা বলছেন, হাত পা ছুটছেন, যত ঠান্ডা হয়ে কথা বলছেন। তো মানুষে মানুষে প্রভেদ থাকে। এই শূন্যটা তারাই বলেন যারা এটা বলে এক ধরনের ভেতরে ভেতরে তাদের একটা মাস্টারবেশন হয়, তারা আনন্দ পান। আমি এই কথাটা কেন বলছি? আমি সিপিএমের ক্যাডার না, আমি এই কথাটা বলছি তার কারণ শূন্য বললে যে মানুষ বামেদের ভোট দিয়েছে তাদের অপমান করা হয়। কেউ কি বামেদের ভোট দেয়নি? তারা সবাই মিলে কি একটা শূন্য? মানুষের বিশ্বাস কি শূন্য হতে পারে? যদি একটি মানুষও, গোটা দেশের একটি মানুষ যদি একটি পার্টিকে ভোট দেয়, ততক্ষণ পর্যন্ত সেই পার্টিটা শূন্য নয়, সম্ভাবনাময়। যদি আপনি আমাকে বামের জায়গায় বিজেপি রেখে বলতেন, আমার ব্যক্তিগত অপছন্দ আছে, কিন্তু একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে আমি এটাই বলতাম যে বিজেপি শূন্য নয়, বিজেপি আছে। যখন শেখ মুজিব বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন, বাংলাদেশে রাজাকারদের হটিয়ে তাদের ওপর ওভার পাওয়ার করে তিনি ক্ষমতাটা দখল করেছিলেন। তার মানে কি দেশে কোনো রাজাকার ছিল না? রাজাকার শূন্য হয়ে গিয়েছিল? দেশে রাজাকার ছিল, আজও তারা মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। ঠিক তেমনই বিজেপি কমে গেছে বলে বিজেপি শূন্য হয়নি, আবার বামেরা কমে গেছে বলে বামেরা আর নেই, বামেরা আর শূন্য। আপনি বলতে পারেন সংখ্যার নিরিখে তারা কোনো ডিজিটে পৌঁছয়নি, আসন সংখ্যার নিরিখে। মানুষের বিশ্বাসের নিরিখে তারা কি কোনো ডিজিটে নেই? আছে। যে কটা ভোট তারা ততগুলো ডিজিট ধরে আছে। কাউন্ট করুন এটা যারা বাম মনস্ক তাদের কাউন্ট করতে হবে যে গোটা রাজ্যে কতগুলো কনস্টিটিউয়েন্সি, কত ভোট হয়েছে। দেখুন, যারা আমি সারা বছর কাজ করলাম, কাজ করার পর যদি আমার মাইনে না বাড়ে আমি তো হতাশ হব। যারা সারা বছর রাজনীতিটা করলেন তারা যদি ইতিবাচক ফলাফল না পান তাহলে হতাশ তারা হবেই। এটাও আরেকটা গোল করার কথা যে হতাশ হওয়া, রেজাল্ট খারাপ করলে হতাশ হবই। কিন্তু আমাকে এইটা ভাবতে হবে আমি কি শূন্য? আমি শূন্য নই। আপনি দেখবেন গোটা বাংলায় ইফ নট মোর এখনও কয়েক লক্ষ লোক বামেদের ভোট দিয়েছে। তাহলে একটা দলকে কয়েক লক্ষ লোক সমর্থন করে, সেটা দানা বাঁধছে না। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি ধরে যদি হিসেব করা যায় যে কত লোক, কর্পোরেট সিস্টেমে যেমন হয়, কত লোক আমাদের ভোট দিয়েছেন, প্রধান বিরোধী হতে গেলে আমার সেই কেন্দ্রে কত ভোট দরকার, আর সেই ভোটটা আমি কাদের মাঝখান থেকে পেতে পারি, এটার জন্য কত সময় দিতে হবে। অঙ্কটা তো এই, ভোট একটা অঙ্ক। পাটিগণিতে রাহুল গান্ধী উত্তরপ্রদেশ বার করে আনলেন, অখিলেশ যাদব বার করে আনলেন, অঙ্ক যে কোন 42টা আসন, কোন আসনে আমি কত পেয়েছি, কোন আসনে সর্বোচ্চ পেয়েছি, কোন আসনে সব থেকে কম পেয়েছি, কোন আসনে মাঝারি পেয়েছি। তাহলে আমার কোথায় কোনটা এফোর্ট দিতে হবে, কোন নেতা গেলে কাজ হবে, কি বলতে হবে, কি বলেছিলাম, কি ফাঁক থেকে গেছে, কি ডেফিসিয়েন্সি, কতটা ডেফিসিয়েন্সি পূরণ করলে আমি দ্বিতীয় হব, কতটা ডেফিসিয়েন্সি পূরণ করলে আমি প্রথম হব, দ্বিতীয় হওয়া কতদিনে সম্ভব, প্রথম হওয়া কতদিনে সম্ভব। এই অঙ্কটা কষে আবার মানুষের কাছে যেতে হবে, এটা একটা কাজ। দ্বিতীয় যেটা আপনার একটা এসেনশিয়াল প্রশ্ন, যেটা সবার প্রশ্ন, সেলিম কেন হারলেন? দেখুন, সেলিমের জেতা উচিত ছিল। সেলিম ক্যান্ডিডেট হিসেবে ভালো, মনে রাখতে হবে তার সময় কিন্তু রায়গঞ্জে তার লোকসভাটা স্বচ্ছ লোকসভা হয়েছিল দেশের মধ্যে। তার রেকর্ড ভালো, তিনি ভালো নেতা, তাকে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ বিশ্বাস করেন, মানেন। তাহলে সেলিম কেন হাঁটলেন? খুব পরিষ্কার কথা যে এটা নরেন্দ্র মোদীর ভোট। মুসলমান সমাজ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে। যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে ভোটটা ভাগাভাগি হয়ে গেছে হিন্দু মুসলিমে। এই মুসলিম ভোট কনসলিডেট হয়েছে, মুসলিম ভোটটা দুভাগে ভাঙেনি। মুসলিমরা কি মনে করেছে যে তৃণমূলকে ভোটটা দিলে তাহলে মোদী বিরোধী ভোটে যাবে? মোদির বিরুদ্ধে আমার একটা শক্ত স্বর দরকার,
এমন একটা কাউকে, আমি সিপিএমকে যদি জেতাই একটা আসনে সিপিএম জিতবে, আমি যদি একটা লোককে, হতে পারে, কিন্তু আমি একটা লোককে পার্লামেন্টে পাঠালাম আর আমি 30টা লোককে পার্লামেন্টে পাঠালাম, আমি আরও একজোট হয়ে থাকতে পারলাম, আমার শক্তি বাড়লো এবং আমার রাজ্যের অন্যান্য জায়গাগুলির মতোই আমার সংখ্যালঘু সমাজটা যে নিরাপদ, এই অ্যাসিওরেন্সটা আমার কাছে বাড়লো। আমি বলছি না এটা ঠিক ভাবনা, আমি মনে করছি যে এইভাবে এই বিহেভিয়ারাল প্যাটার্নটা মুর্শিদাবাদে দেখা গিয়েছে, যে সংখ্যালঘু ভোটটা দুভাগে ভাগ না হয়ে সংখ্যালঘু ভোটটা, সেলিম ভালো ফাইট দিচ্ছিলেন, রানীনগর ডোমজুর যখন গোনা হয়েছে তখন সেলিম সামান্য ব্যবধান ছিল, ব্যবধানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগলো, যখন দেখা গেল যে সেলিম সেন্ট্রিক এরিয়া বলে যে এরিয়াগুলি পরিচিত সেই এরিয়ায় যাচ্ছে, যেখানে ব্যবধানটা কমিয়ে সেলিমের লিড নেওয়ার কথা, সেখানে ব্যবধানটা কমে লিডটা সেলিমের কমতে থাকলো, ব্যবধানটা বাড়তে থাকলো, দেখা গেল একটা সময় 18,000-এর বেশি লিড হয়ে গেছে, তখনই বোঝা গিয়েছিল যে সেলিমের হাতে নেই। মুসলিম মানুষরা একজোট হতে চান, তারা অনিরাপদ, তাই জন্য তারা সেলিমের সভা শুনতে গেছিলেন, তারা সেলিমকে অপছন্দ করেন না, তারা সেলিমকে পছন্দ করেন। সমস্ত সিম্প্যাথাইজার, মানে সেলিম মুসলিমের নেতা এটা কিন্তু আমি বলছি না, বারবার বলছি, কিন্তু আমি বলছি মুসলিম সমাজ অনিরাপদ, এইটা বলছি। যারা দেশকে তার নিজের ছবিতে দেখতে চায় এবং ইনক্লুডিং মুসলিম সমাজ যারা আসলেই বায়োলজিক্যালি ভার্নারেবল হয়ে রয়েছে, যারা ভয় পেয়ে রয়েছে, যাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে, যারা হানাহানির ভয়ে থাকে সারাক্ষণ, তারা কিন্তু সেলিম বিরোধী নন, তারা সেলিমকে ভালোবাসেন। কিন্তু ভোট দেওয়ার প্রশ্নে সেলিমকে রাখবো না আমার অস্তিত্বকে রাখবো, তারা অস্তিত্ব সংকট থেকে বড় শক্তিকে ভোট দিয়েছেন। ফলে এটার মানে এই নয় যে সেলিমের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি বহু মানুষের সাথে বন্ধুত্ব রাখি, কিন্তু আমার সব থেকে বিপদে আমি একজনকে কল করি, তার মানে কি আমার বাকি বন্ধুগুলো আমার বন্ধু নয়? তারাও বন্ধু। মুসলিম সমাজ এই ভোটটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করেছেন, তাই তারা সেলিমকে ভোট দেয়নি। এর মানে কিন্তু এই নয় যে ভবিষ্যতে বিধানসভা ভোটে সেলিম ওই এলাকায় গেলে সেলিমকে তারা ভোট দেবেন না, তখন হবে লোকাল কন্টেস্ট। এটা লোকাল কন্টেস্ট এই নিরিখে হয়নি। একদম বামেদের বিষয়ে যখন কথা বলছি, এবারের কিন্তু নির্বাচনে অনেকটাও আরেকটা লড়াই ছিল যে রামের ভোটটা বামে ফিরবে কিনা। তো আমরা যদি এই যে অঙ্ক আপনি বারবার বলছেন, সেই অঙ্কের দিকে একবার তাকাই, আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে ক্লোজ কন্টেস্ট হয়েছে, বা তৃণমূল যেখানে জিতেছে বা বিজেপি যেখানে জিতে, সেখানে কিন্তু বিজেপি জিতেছে যেখানে, সেখানে তৃণমূল দ্বিতীয়, যেখানে তৃণমূল জিতেছে দ্বিতীয় বিজেপি। তাহলে রামের ভোটটা কি বামে ফিরতে পারলো? তাহলে এখন বামেদের মানে তারা ঠিক কী অবস্থানে রয়েছে আপনি কি মনে করেন? দেখুন, এগেন ওই শূন্যটাকে যেমন বললাম একটা ন্যারেটিভ, বামের ভোট রামে, রামের ভোট বামে, এগুলো তো হাতে কলমে আমরা বলতে পারি না যে এই দেখুন এইখানে এতগুলো ভোট। পার্সেন্টেজের বিচার করলে এটা বোঝা যায় যে একদিকে সিপিএমের ভোট পার্সেন্টেজ কমেছে, 7%-এর কাছাকাছি চলে এসছে, সেখানে 13% থেকে বিজেপি নিজেদের 40%-এ নিয়ে গিয়েছিল 2019-এই। তার মানে এটা বোঝা যায় যে সিপিএমের ভোট কমছে। এমন হতে পারে কিছু কনস্টিটিউয়েন্সি ব্যতিক্রম, কিন্তু সার্বিকভাবে ছবিটা দেখলে সিপিএমের ভোট কমছে, বিজেপির ভোট বাড়ছে। এখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে সিপিএমের ভোট যে কমেছিল সেটা সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে এবং সিপিএম তার থেকে বাড়াতে পারছে না, আর স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে, মানে শেষ বিন্দুটা চুইয়ে পড়তে 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 যেটুকু যা আলগা হতে হতে রয়ে গেছে তারাই সিপিএমকে ভোট দিচ্ছে। এবার এখানে যদি আমি এইভাবে খুঁজি যে তাহলে আমার ভোটটা কি বিজেপি নিল, আমার ভোটটা কংগ্রেস নিল, আমার মনে হয় এটা সঠিক পলিসি নয়। আসল কথা হলো মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে আর যারা তৃণমূলকে ভোট দিয়েছে এমন ভাবার কোনো কারণ নেই কিন্তু তারা তৃণমূলের আর্ডেন্ট সাপোর্টার, ফলোয়ার, সমর্থক, ঝান্ডাধারী আর বিজেপির ক্যাডার, এমন নয়। তা সারা পৃথিবীতে কনস্টিটিউয়েন্সি যেখানে শক্ত, যেখানে গণতন্ত্রের লড়াই হয়, যেখানে টাফ ফাইট হয়, সারা পৃথিবীতেই একটা বড় অংশ থাকে সুইং ভোটার, যারা কারণ নয়, যারা ভোটের আগে ঠিক করে কাকে ভোট দেব। ভারতবর্ষে সুইং ভোটারের সংখ্যাটা প্রচুর সংখ্যায় রয়েছে, এত বড় দেশ, স্বাভাবিকভাবেই সব কিছু বেশি, দোকান বেশি, মানুষ বেশি, সুইং ভোটারও বেশি। এই সুইং ভোটারের ভোটটা মানে তারা যখন তারা কত কত সেকেন্ড খরচ করে জীবনে কাকে ভোট দেবো ভাবার জন্য, সর্বোচ্চ 30 সেকেন্ড। ভোট কেন্দ্রে যাওয়ার পথটা তারা একবার ভেবে নেন, দিমাগ কি বাত্তিটা জ্বলে ওঠে, এই চিহ্নটায় ভোট দেবো। এটাকে অ্যাডভার্টাইজিংয়ের ভাষায় বলা হয় ব্র্যান্ড রিকলিং।
আমি আমার ব্র্যান্ডটাকে মনে করব। কেন ব্র্যান্ড রিকলিংয়ে কাস্তে হাতুড়ি তারা আসছে না, কেন ব্র্যান্ড রিকলিংয়ে পদ্ম আসছে, কেন ব্র্যান্ড রিকলিংয়ে জোড়া ফুল আসছে, এইটে ভাবতে হবে। আমার ভোট কার কাছে, আমার ভোট আমার কাছে নেই, কার কাছে গেছে খুঁজলে হবে না, তার ঘর থেকে এগেন আমি পার্টি সোসাইটি স্ট্রাকচার, সংগঠন, ভদ্রবৃত্তের এলিট পার্টির থেকে, ডিরোজিয়ান হওয়া থেকে, আমি এই শব্দটা বারবার বলবো, ডিরোজিয়ান রেবেল পার্টি হয়ে কোনো লাভ নেই। মানুষ, কারণ সংসদীয় গণতন্ত্রে এসেছি, আমি তো নকশালদের মতো এনার্কি করছি না, আমি সংসদীয় গণতন্ত্রে এসেছি, ভোট ব্যবস্থায় এসেছি, তাহলে মানুষের ম্যান্ডেট নিতে হবে, হতে হবে। মানে কি, গরিব খেটে খাওয়া মানুষেরই পার্টি। এই পার্টিটা কারা তৈরি করেছে, কাদের জন্য তৈরি হয়েছে? মেহনতি মানুষের জন্য তৈরি হয়েছে। সেই মেহনতি মানুষের পাশে রাহুল গান্ধী দাঁড়িয়ে ফল পেয়ে গেল। রাহুল গান্ধী এই মুহূর্তে, রাহুল গান্ধী কী করেছেন আর কি পেয়েছেন, এই দুটো পার্টি ক্লাস হয় না, পার্টি ক্লাসে ভিডিও চালিয়ে দেখানো উচিত যে ভারত জোড়ো যাত্রায় তিনি কাদের সাথে মিশেছিলেন। আমি বলছি, আমি দেখেছি হকাররা সৃজনকে জামা উপহার দিচ্ছে, তার মানে ও ওই স্ট্রাকচারটাকে লক্ষ্য করেছে, ও আবার যাচ্ছিল। এবার আপনি বলবেন ফল তো পেল না, এটা তো সবে, হ্যাঁ এর আগেও খুব ভালো কাজ হয়েছে, রেড ভলেন্টিয়াররা করেছেন, কিন্তু এই সবকটাই একটা দীর্ঘ সিস্টেমের অবসানে আবার নতুন করে গড়ে ওঠা একটা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি, আমার ছোটোবেলায় স্বপ্ন ছিল, আমি যখন গ্র্যাজুয়েশন করতাম তখন অবধি আমার স্বপ্ন ছিল একটা কোনোদিন বাইক কিনবো। দীর্ঘদিন মানুষ এই স্বপ্নগুলো লালন পালন করে, তারপর স্বপ্নটা সাকার হয়। তো স্বপ্ন দেখা খুব ভালো, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই স্বপ্নটা কাল বাস্তব হবে। এফোর্ট দিতে হয়, পড়ে থাকতে হয়। পার্টি সোসাইটিতে নিজেকে রিপ্লেস করতে হবে, আমিও আছি এটা প্রমাণ করতে হবে। ওই 30 সেকেন্ডের মধ্যে ব্র্যান্ড রিকল যেটাকে বললাম, সেখানে যখনই মানুষের মাথায় দপ করে আলোটা জ্বলে ওঠে, সেখানে যেন আমার চিহ্নটা ঢুকে যায়। ঔদ্ধত্য মানে আমার বোধহয় 10 বার এই শব্দটা আসলে ক্যামেরার সামনে বলা উচিত, ঔদ্ধত্য। এটাকে সরিয়ে দিতে হবে। আপনি মনে রাখবেন যে চৈতন্য তো মরে গেছে, তার তো কোনো ফটোও নেই, সে যে যুগের মানুষ সে যুগে ফটোগ্রাফি ছিল না, তবু কেন বাংলার ক্যালেন্ডারে চৈতন্য ছবি? ধর্মীয় নেতা হিসেবে নয়, কিন্তু ধর্মীয় নেতা হিসেবে নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেটা ইস্কনের কাজ, সেটা আরেকটা জুমলা। আসলে ক্যালেন্ডারে তার ছবি, তার বিনয়ের জন্য, তার সুন্দর স্বভাবের জন্য, তার অন্যের কথা শোনার দয়াদ্র হৃদয়ের জন্য। চৈতন্য যখন দ্বিতীয় বিবাহটা করছেন, তিনি করতে চাইছিলেন না, তার বন্ধু বুদ্ধিমন্ত খান তাকে বারবার রিকোয়েস্ট করছিলেন বিয়েটা করার জন্য। চৈতন্য বলছে একটা কাজ করলে করতে পারি। এ কি বলছে? ব্রাহ্মণ অব্রাহ্মণ, কিঞ্চন অকিঞ্চন, চণ্ডাল অচণ্ডাল, কিছু নাম ভেবে পংক্তি ভোজন করাতে হবে, সবাইকে এক জায়গায় খেতে দিতে হবে। একটা তথাকথিত হিন্দুর বিয়ে হচ্ছে, সেখানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, প্রান্তিক সমাজের সবাই একসাথে বসে খাচ্ছে, একসাথে বসে খাচ্ছে। আপনি একটু মিলিয়ে দেখুন, খাচ্ছে। আসলে কি হচ্ছে? সমাজে যে শ্রেণীর ধারণাটা আছে, সমাজে যে কাস্ট ক্রিডের যে ভেদাভেদটা রয়েছে, সেটা ভেঙে খসে পড়ে যাচ্ছে। সমাজে যে অনেকগুলো খাঁচা রয়েছে না, ছোট ব্লক, খাঁচাগুলো খসে যাচ্ছে, রয়েছে শুধু আকাশের তলায় অনেক মানুষ। এবার আমি চৈতন্যের সঙ্গে রাহুল গান্ধীকে তুলনা করছি না, আমি শুধু বোঝার জন্য বলছি যে সিস্টেমগুলো কীরকম একরকম হয়। রাহুল গান্ধী কী করছেন? ওই গরিব মানুষদের পাশে যাচ্ছেন, তাদের পাশে বসে খাচ্ছেন, হকারের পাশে বসে খাচ্ছেন, পাড়ার পাবলিক ধাবায় বসে খাচ্ছেন, আর খেয়ে বলছেন আমার না এই খাবারটা খুব ভালো লাগে, এটা আমার খুব প্রিয়। আসলে কি হচ্ছে? যে খাঁচাগুলো সেগুলো খসে পড়ে যাচ্ছে, যে মানুষকে বেঁধে রাখে যে শৃঙ্খলগুলো, আমাদের যে ট্যাবুগুলো খসে পড়ে যাচ্ছে। থাকছে কি আকাশের নিচে মানুষ আর তাদের একজন নেতা। আমরা কি সেটা পেরেছি? একটা প্রশ্ন করতে হবে যে আকাশের নিচে অগণিত মানুষ আর তাদের একজন নেতা। এটা বললেই চোখ বুঝলে আপনার চৈতন্যর কথা মনে পড়বে, যে একজন কাজীর বাড়ি যাচ্ছেন চৈতন্য, পেছনে অগণিত মানুষ। আমরা কি এটা পেরেছি মানুষের নেতা হয়ে উঠতে? এই অগণিত। এবার আপনি ভাবুন, ওই চৈতন্যর পেছনে যে মানুষগুলো, তাকে যদি ঘুরে দাঁড়িয়ে চৈতন্য ভিক্ষাজীবী বলতো, তাহলে কি তারা চৈতন্যর পাশে থাকতো?
মানুষকে ভিক্ষাজীবী বলে ছোট করলে কোনো দিন হবে না। আমি আপনাকে পোস্ট ধরে দেখাতে পারি, গতকাল থেকে আমি 200টা পোস্ট দেখেছি যে মানুষকে ভিক্ষাজীবী বলা হচ্ছে। বামপন্থীরাই বলছে, মানে তারা নিজেদের বামপন্থী দাবি করে বলছে। আমি আবারও বললাম, অন রেকর্ড বলছি, এই মুহূর্তে বামের যারা প্রতিস্পর্ধা, যারা নতুন নেতা, যাদের ভবিষ্যৎ সম্ভাবনাময়, তারা কেউ কিন্তু এই কথাগুলিকে সাপোর্ট করেন না, তারা কিন্তু এই কথাগুলিকে প্যাট্রোনাইজ করেন না, তারা এই কথাগুলি বলেন না, বরং তারা অনেক আত্মসমালোচনা করতে চান, ভাবেন নিজেদের নিয়ে। প্রতিকূল বলুন, সৃজন বলুন, দীপশিতা বলুন, তারা ভাবেন। ফলে যাদের হাতে পার্টি এই মহান দায়িত্বটা তুলে দিয়েছে যে দেশ উদ্ধারের, সমাজ উদ্ধারের ফেসবুকে, তারা কি আসলে বামপন্থার ক্ষতি করছে না? এটা যদি ভাবে বামপন্থীরা, আমি বলার কেউ নই, আপনি আমার মতামত চাইছেন বলে আমি বলছি। মানে আমি বামপন্থীদের তো কোনো ধর্মগুরু নই, ফলে আমার এই কথাটা বলার এখতিয়ার আছে কিনা এটাও প্রশ্ন উঠতে পারে। আপনি জানতে চাইছেন বলে আমি আমার সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে আমার ইতিহাসবোধকে মিলিয়ে এবং আমার বাস্তব যে ধারণাটা সেটাকে মিলিয়ে আমি আপনাকে বলছি, যদি ওই আকাশের নিচে মানুষ আর একজন নেতা এটা প্রতিষ্ঠা করার জন্য লেগে থাকা যায়, বামেরাই তো থাকবে। মানে বামপন্থাই তো পৃথিবীর ভবিষ্যৎ। আমি এটা বলছি না যে সিপিএম এক্ষুনি একটা কিছু ঘটিয়ে ফেলবে, কিন্তু এটা কি হতে পারে যে পৃথিবীতে নরেন্দ্র মোদীর মতো নেতারা থাকবেন? শেষ ভোজে যিশু সবার সঙ্গে খেয়েছিলেন, আপনি ভাবুন। আর নরেন্দ্র মোদী ভোট চাইতে লঙ্গরখানায় চলে গেলেন। তো ভোট ভিক্ষুক, লোভী, উদগ্র ডানপন্থীরা সারা পৃথিবীতে থাকবে আজীবন, এটা কি হতে পারে? এই পৃথিবীটা তো যিশুর, এই পৃথিবীটা তো মহাত্মা গান্ধীর। এই পৃথিবীতে ভালোবাসা ঘৃণার চেয়ে চিরদিন বড় বলেই এই পৃথিবীটা এখনও ঘুরছে। এই পৃথিবীতে ক্রুসেড হয়েছে, এই পৃথিবীতে কারাবালা হয়েছে, এই দেশে কুরুক্ষেত্র হয়েছে। তারপরও যে দেশটা আছে, তার কারণ মানুষের মনে ভালোবাসাটা সবসময় ঘৃণার চেয়ে বড়। দরিদ্র মানুষের জন্য যে ভাবে, নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে দেশের গরিবরা আরও গরিব হচ্ছে, বড়লোকরা আরও বড় লোক হচ্ছে, আপনার কি মন্তব্য? বলেছিল তাহলে কি বড়লোকদের আর একটু গরিব হয়ে যেতে বলবো? আপনার মনে হয় এই বিশ্বাস পৃথিবীতে টিকবে? পৃথিবীতে সেই থাকবে যে অন্যের কথা ভাবছে, অপর, যে প্রান্তিককে আসলে প্রান্তিক বলে কেউ কাজ দেয় না, আর তাকে দুটো নকল স্তন লাগিয়ে একটা বড় রাস্তার মোড়ে ভিক্ষে করতে হয়, সে কিন্তু খুব ভালোবেসে কাজটা করে না, তাকে করতে হয় কারণ সমাজ তাকে প্রান্তিক করে দিয়েছে। ফলে বাঁচবে থাকবে তারাই যারা অপরের কথা ভাববে, অপরকে কাছে টেনে নেবে, এবং সেক্ষেত্রে তো বামপন্থীরা সারা পৃথিবীতে এগিয়ে থাকবে, এটাই বিশ্বাস করি আমি।